আসসালামু আলাইকুম। এডু হাবের পক্ষ থেকে আমি সাকিব সালমান আছি আপনাদের সাথে। আমাদের টিকোর দ্য ডিজিটাল কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের লাইফে কম্পিউটারের যে সকল কম্পোনেন্টস গুলো আছে এবং বিভিন্ন ধরনের কম্পিউটার গুলো আছে সেগুলা কিভাবে কাজ করে সেগুলা সম্পর্কে জানার জন্য, এবং কোন জিনিসটা কিভাবে কম্পিউটারের কাজকে বুস্ট করে, কোন জিনিসটা আমাদের জানা দরকার, কোন জিনিসটা কেন জানা দরকার, এইগুলা নিয়ে। দেখা যাচ্ছে আপনি সদ্য এসএসসি পরীক্ষা পাশ করেছেন অথবা আপনি নতুন কলেজ থেকে ভার্সিটিতে উঠছেন এবং আপনি চাচ্ছেন যে নতুন একটা কম্পিউটার অথবা নতুন একটা ল্যাপটপ পারচেজ করার জন্য। সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনাদের মাথায় রেখে আপনাদের চয়েস গুলো নেওয়া উচিত, সেই জিনিসগুলো নিয়েও আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এবং আসলে আমরা এখানে বলতে যাচ্ছি এমন কিছু বিষয় যে জিনিসগুলো আসলে সচরাচর সবখানে সবাই বলে না। হয়তো আপনি যখন একটা পিসি পারচেজ করতেছেন, আপনি আপনার পরিচিত কারো থেকে সাজেশন নিচ্ছেন অথবা আপনি অন্য কারো থেকে সাজেশন নিচ্ছেন। তো আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখেন তখন হয়তো আপনার সেই সাজেশন গুলো নেওয়ার দরকার হবে না, অথবা সেইখানে আপনি হয়তো এটা বুঝবেন যে আপনাদের কি সাজেশনটা আসলে দরকার এবং কি বিষয়টা আপনাদের জেনে তারপরে পারচেসটা করার দরকার। তো সবকিছুই আমরা চেষ্টা করব এই ভিডিওটিতে আপনাদেরকে জানানোর। তো আর দেরি না করে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্লাইডটাতে হচ্ছে আমাদের মূল জিনিসটা এখানে চলে এসেছে। তো আমরা হচ্ছে আমাদের এই ভিডিওটিতে হচ্ছে কম্পিউটারের যেই বেসিক কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করব। তো সেটাই আর কি। আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের কম্পিউটারের অনেক ধরন হয়। তো তার মধ্যে হচ্ছে আমরা ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার, এটাই হচ্ছে মূলত, এবং তার সাথে হচ্ছে সার্ভার কম্পিউটারও আছে, যেটা হচ্ছে আমাদের খুব বেশি জানার প্রয়োজন নাই এই সময়। তো প্রথমে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার। তো ডেস্কটপ কম্পিউটার হলো এমন একটি গুরুত্বপূর্ণ কম্পিউটিং সমাধান যা নকশা কার্যকারিতার দিক থেকে বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা পূরণ করে। আচ্ছা, এখানে বিভিন্ন আসলে আমাদের বইয়ের ভাষায় লেখা আছে। তো মূল বিষয়টা হচ্ছে আমরা আমাদের টেবিলের ওপরে যে কম্পিউটারগুলো দেখি অনেক বড় একটা সিপিইউ কেসওয়ালা, ওইটা হচ্ছে আসলে মূলত ডেস্কটপ কম্পিউটার বলা হয়। তো এখানে কী কী জিনিসপাতি থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এরপরে আছে হচ্ছে আমাদের ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটারের মূল সুবিধাটা হচ্ছে আমাদের পোর্টেবিলিটি। এখন যদি আপনার খুব বেশি সমস্যা না থাকে যে হচ্ছে হ্যাঁ আমি হয়তো কলেজে যাচ্ছি বা ভার্সিটিতে যাচ্ছি, সেখানে আমার ল্যাপটপটা নিয়ে যেতে হচ্ছে, অথবা আপনি কোনো অফিসে কাজ করতেছেন, তো সেই অফিসে যাওয়ার সময় আপনার ল্যাপটপটা প্রয়োজন হচ্ছে, বা অফিসে আপনার নিজস্ব একটা কম্পিউটার থাকলে ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা ল্যাপটপ নিতে পারেন। আর যদি তা না হয়, আপনি যদি হেভি কাজ করে থাকেন, আপনার ধরেন অনেক পরিমাণে প্রচুর পরিমাণে হেভি কাজ করতে হয়, যেমন ধরেন গ্রাফিক্সের কাজ বলেন, অথবা আপনি যদি হেভি গেমিং করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ডেস্কটপ কম্পিউটার সাজেস্ট করব। কারণ সেই ক্ষেত্রে আপনি নিজের মতো আসলে ডেস্কটপ কম্পিউটারটিকে নিজের মতো হচ্ছে কাস্টমাইজ করে বানায় নিতে পারবেন। আর যেহেতু আসলে ল্যাপটপ কম্পিউটারে এই সুযোগটা আসলে একটু কম, আপনার এখানে মূল যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার পোর্টেবিলিটি। কারণ আপনার একটা সময় দরকার হলো যে হচ্ছে আপনি দেখা গেল যে আপনার ল্যাপটপটা নিয়ে একটা জায়গায় চলে যাচ্ছেন, তো আপনি সেটা করতে পারতেছেন আপনার ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে, এবং সেটা যদি আপনার কাছে ডেস্কটপ থাকে আপনি এটা করতে পারবেন না। সেই দিক থেকে আসলে ল্যাপটপ কম্পিউটারটা অনেক সময় অনেকের জন্য হেল্পফুল হয়। আর এক্ষেত্রে আসলে সাজেশনের কিছু নাই, কারণ হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, যদি আপনার পোর্টেবিলিটি দরকার না থাকে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনি একটা ডেস্কটপ কম্পিউটার নিয়ে নেন। এতে আপনি আপনার কাজে যেমন বুঝ পাবেন, ঠিক তেমনই আপনার সব কিছুতে আপনি ভালো মতো কাজ করতে পারবেন। তো এই ছিল কম্পিউটার সম্পর্কে। আর এরপরে হচ্ছে আমাদের কম্পিউটারের কম্পোনেন্টগুলো সম্পর্কে যদি আসি, আমরা যখন একটা কম্পিউটার কিনতে যাই তখন হচ্ছে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম সাজেশন চাই। আমরা যদি একটা ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চাই, অথবা ল্যাপটপের মধ্যে এই জিনিসগুলাই থাকে, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে ল্যাপটপের মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, আমাদের আলাদা আলাদা করে কেনার প্রয়োজন পড়ে না। আর যখন আমরা কোনো ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদা করে পারচেস করতে হয়, এবং তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে একটা কম্বাইন করে হচ্ছে আমাদের যেই পিসি থাকে, যেটাকে আমরা কম্পিউটারটা বলি, সেটা হচ্ছে তৈরি করি। তো কম্পিউটার কম্পোনেন্টসের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের
সিপিইউ অথবা যাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলি। তো এইটাকে আসলে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের ব্রেনের সাথে তুলনা করতে পারি, কারণ কম্পিউটারে যত রকমের কাজ হয় সব কাজগুলো আসলে হয় হচ্ছে আমাদের এই সিপিইউ এর মধ্যে। ঠিক আছে, তো এই সিপিইউটা আসলে দেখতে কিছুটা এরকম। এটা হচ্ছে আমাদের সিপিইউ এর পিছনের সাইড, অ্যান্ড এটা যদি দেখে এটা হচ্ছে উপর থেকে দেখতে এরকম হয়। এটা হচ্ছে একটা ইন্টেল কোর i9। তো আমরা যখন কোনো সিপিইউ চুজ করি আমাদের কম্পিউটারের জন্য, সেক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে যে হচ্ছে হ্যাঁ কোর i9 কোর i7 প্রসেসর নেওয়ার। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আমরা যদি হচ্ছে ইন্টেলের প্রসেসর পারচেস করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে এই কোরগুলা হচ্ছে একই কম্পিউটারের, মানে একই ধরনের সিপিইউর আলাদা আলাদা ভার্সন, এবং এর হচ্ছে আলাদা আলাদা জেনারেশন আছে। এবং এই ক্ষেত্রে আপনি যখন কম্পিউটার কিনতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি যখন একটা সিপিইউ চুজ করবেন, তখন যদি আপনি অবশ্যই একটা পুরাতন জেনারেশনের i7 প্রসেসরের থেকে আপনি যদি হচ্ছে নতুন জেনারেশনের একটা কোর i5 প্রসেসর চুজ করেন, ওইটা আপনার জন্য বেটার হবে। কারণ এইখানে হচ্ছে যে সিপিইউর মধ্যে কোর, থ্রেড এবং বিভিন্ন আরও এর ভিতরে বিভিন্ন আর্কিটেকচারের জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে। এবং এখানে অনেকে আছে যারা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে না, এবং সে তো ভাবে যে হ্যাঁ আমি তো একটা i7 প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতেছি এবং হয়তো এটা অনেক ভালো হবে। কিন্তু আপনি যদি দেখেন, এখন পর্যন্ত হচ্ছে ইন্টেলের প্রসেসরের 14টা জেনারেশন এসেছে, এবং হচ্ছে আমাদের বর্তমান সময়ে এএমডির প্রসেসরগুলো মার্কেট অনেক ভালো করতেছে, এবং বলা যায় যে আসলে ইন্টেলের প্রসেসরের থেকে এএমডির প্রসেসরই বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে ভালো। তো এটা হচ্ছে আপনার নিজের প্রেফারেন্সের ওপর, আপনার প্রয়োজনীয় কেমন পারফরমেন্স আপনার দরকার, আপনি আসলে কি প্রেফার করতেছেন, কোন কাজ আপনি বেশি করবেন, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি যে কোনো একটা প্রসেসর, যে কোনো একটা ব্র্যান্ড চুজ করতে পারেন। এটা আসলে ম্যাটার করে না। এই সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাজেটের ওপর। আপনার বাজেটের মধ্যে যেই প্রসেসরটা আসবে, সেই বাজেটে যেই প্রসেসরটা ভালো হবে, আপনি সেই প্রসেসরটাই নেবেন। সেটা হচ্ছে আপনি হচ্ছে দেখবেন যে এর মধ্যে কয়টা কোর আছে, কয়টা থ্রেড আছে, আপনি যে কাজ করতে চাচ্ছেন সেই কাজের জন্য এই প্রসেসরটা কতটুকু যুক্তিযুক্ত, এইগুলা দেখে আপনি নেবেন। অনেক সময় আমরা হচ্ছে দেখি হচ্ছে আমাদের প্রসেসরের যেই কোর ক্লক থাকে, যেটাকে হচ্ছে ক্লক স্পিড বলে, আমরা এখানে দেখি যে বিভিন্ন 2.4 গিগাহার্টজ থেকে 4 গিগাহার্টজ পর্যন্ত, 2.5 গিগাহার্টজ থেকে 5.1 গিগাহার্টজ পর্যন্ত এরকম বিভিন্ন রেঞ্জ দেওয়া থাকে। তো এইগুলো আসলে আমাদের দেখে সব কিছু কনসিডার করে আপনার যেই কাজ আপনি করার জন্য নিচ্ছেন, দেখা যাচ্ছে আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন করবেন অথবা আপনি গেমিং করবেন, সেই ক্ষেত্রে আপনার একটা হেভি প্রসেসর দরকার হবে, এবং আপনার বাজেট হিসেবে আপনি যখন পারচেস করবেন তখন আপনার ওই বাজেটের মধ্যে যেই প্রসেসরটা আসবে, সেটা ইন্টেল হোক অথবা এএমডি হোক, এটা হচ্ছে আপনি সেই সময়ে দেখে আপনি হচ্ছে পারচেস করতে পারবেন। এটার আসলে এখনই বলে দেওয়ার কোনো কিছু নাই যে হচ্ছে আপনি এই প্রসেসরটা নেন বা ওই প্রসেসরটা নেন। এটা হচ্ছে সম্পূর্ণটা আপনার বাজেটের উপর নির্ভর করবে। কিন্তু এই জিনিসটা আমরা অনেকে বুঝতে চাই না। আমরা ভাবি যে হচ্ছে হ্যাঁ ইন্টেল ভালো না, এএমডি ভালো। অনেকে আবার এসে বলবে যে না ভাই এএমডি ভালো না, ইন্টেল ভালো। এইটা হইতেছে সম্পূর্ণটা হচ্ছে বাজেট, এবং তার উপরে হচ্ছে ওই রেঞ্জে কোন প্রসেসরটা পাওয়া যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তো এরপরে যদি আমরা আসি, তারপরে তাইলে আসবে হচ্ছে আমাদের কম্পিউটারের মূল যে বিষয়, সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে হচ্ছে আমাদের কম্পিউটারের সকল কম্পোনেন্টগুলো সেট করা থাকবে। ল্যাপটপের ক্ষেত্রেও হচ্ছে মাদারবোর্ড থাকে, এবং সব ক্ষেত্রে আমরা এখানে যেই কম্পোনেন্টগুলো দেখবো, এই টোটাল স্লাইডে আমরা যে কম্পোনেন্টগুলো দেখবো সবগুলোই হচ্ছে ল্যাপটপের মধ্যেও থাকে। অ্যান্ড ল্যাপটপের মধ্যে যেই জিনিসটা জাস্ট খালি হয়, আমি এটা আগেও বলছি যে সব কিছু হচ্ছে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। আমরা যেরকম ধরেন কোন ডেস্কটপ পিসিতে যে কোনো একটা কম্পোনেন্ট চাইলে আমরা যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারতেছি, আমরা ল্যাপটপের ক্ষেত্রে সেই কাজটা করতে পারতেছি না। এতটুকুনি জাস্ট হচ্ছে আমাদের পার্থক্য, এ ব্যতীত আমাদের আর কোনো পার্থক্য নেই। তো মাদারবোর্ডের ক্ষেত্রে আমাদের সব কিছু কনসিডারেশনে রাখতে হবে। মাদারবোর্ডেই হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে, পোর্টগুলো থাকে, কয়টা এসএসডি লাগাইতেছি, কয়টা স্টোরেজের জন্য আমরা জায়গা পাইতেছি, কয়টা র্যাম লাগাতে পারতেছি। তো আমাদের ইন্টেলের জন্য একটা মাদারবোর্ড হয়, এএমডি প্রসেসরের জন্য আলাদা মাদারবোর্ড হয়, ইন্টেলের আবার আপনার জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে মাদারবোর্ডের মডেলগুলো আলাদা হয়। তো এই ক্ষেত্রে আপনি যখন মাদারবোর্ডটা পারচেস করবেন, আপনার হচ্ছে এই সব কিছু কনসিডার করে আপনি হচ্ছে মাদারবোর্ডটা চুজ করবেন। নাহলে দেখা গেল হচ্ছে আপনি
ইন্টেলের একটা প্রসেসর নিছেন, আপনি হচ্ছে এমডির জন্য এমডি মডেলের যে মাদারবোর্ড আছে সেগুলো পারচেস করে ফেলছেন, এরকমও হইতে পারে। তো এই জিনিসগুলো যাতে এড়ানো যায়, আবার আপনি হচ্ছে যখন একটা পিসি বিল্ড করবেন সেই সময় হচ্ছে আপনার সব কিছু একটু রিসার্চ করবেন যে হচ্ছে আচ্ছা আমার তো এরকম এরকম বাজেট, ধরেন সাপোজ আপনি 1 লাখ টাকা বাজেটে একটা পিসি বিল্ড করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওই 1 লাখ টাকার মধ্যে আপনার সকল কম্পোনেন্ট পারচেস করা শেষ করতে হবে। এবং আপনি তখন কি করবেন, আপনি ইউটিউবে বিভিন্ন রিভিউ দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ, আমার জন্য কোনটা ভালো হবে, আমার এই বাজেটের মধ্যে কোনটা বেস্ট আসবে। আপনি কিন্তু এমন না যে ধরেন আমরা কিন্তু চাইলে 30,000 টাকা দিয়েও একটা পিসি বিল্ড করতে পারি, আবার অনেকে 10 লাখ 15 লাখ 20 লাখ এটা তাদের প্রেফারেন্স মতো পিসি বিল্ড করে। তো আপনার কিন্তু এমন কোনো কথা নেই যে হচ্ছে হ্যাঁ এই মাদারবোর্ডটা বেস্ট, এই মাদারবোর্ডটা আমাকে নিতে হবে, এমন কিছু নাই। এটাও কিছুটা আপনার প্রসেসরের মতোই, এখানেও হচ্ছে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার যে জিনিসটা আসবে যেটা বেস্ট হবে আপনি আপনার নিড অনুযায়ী নেবেন, দেখে শুনে আপনারা হচ্ছে চুজ করবেন যে আসলে আপনার কোনটা কী লাগতেছে। আপনি হচ্ছে দেখবেন যে হচ্ছে হ্যাঁ আমার সার্কিট বোর্ডের ইয়াগুলা কেমন, কোন ব্র্যান্ডটা ভালো সার্কিট বোর্ড দিতেছে, কোন ব্র্যান্ডটা ভালো কাজ করার রেপুটেশন রাখতেছে, তারপরে হচ্ছে আপনার চিপসেটটা কী দিতেছে এগুলো আপনি দেখবেন। তারপরে হচ্ছে আপনার মাদারবোর্ডে যে জিনিসগুলো সবচেয়ে বেশি খেয়াল করা লাগবে সেটা হচ্ছে এতে কয়টা পোর্ট আছে, কয়টা এক্সপেনশন স্লট আছে। আপনার মাদারবোর্ডে ইউএসবি ধরেন আপনি লাগাইতে গেলেন, দেখলেন যে হচ্ছে আপনার মাউস এবং কিবোর্ড লাগানো লাগবে, এবং সাথে মনে করেন আপনি আরও তো একটা ইউএসবি পোর্ট লাগাইতে গেলেন, কিন্তু আপনি দেখলেন যে আপনার হচ্ছে ইউএসবি পোর্টই আছে 2টা বা 1টা বা 3টা, সেই ক্ষেত্রে আপনি দেখা গেলে ইউএসবি পোর্টের শর্টেজে পড়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো যাতে না হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি হচ্ছে দেখে শুনে আপনার যে এটা প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এইগুলো হচ্ছে পারচেস করতে পারেন। এবং এরপরে যদি আসি, আমাদের আছে হচ্ছে কম্পিউটারের র্যাম। তো র্যামের মূল কাজ হচ্ছে কোনো র্যামের মূল কাজ সম্পর্কে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে। মানে আমাদের কম্পিউটার যখন চলমান অবস্থায় থাকে সেই সময় আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোর তো ডেটা হচ্ছে স্টোরড অবস্থায় থাকতে হয়। তো এই যে ডেটাগুলো স্টোর হয়ে থাকে, যাতে আমরা একটা কাজ করতে করতে হঠাৎ করে দেখা গেল ওই কাজটা কিছুক্ষণের জন্য স্টপ করে আমরা আরেকটা কাজ শুরু করতেছি, এবং দেখা গেল যে ওই কাজটা শেষ করে আবার আমরা আগের কাজে ব্যাক আসতে চাইতেছি। এই কাজটা করে হচ্ছে আমাদের র্যাম, ওই আগের কাজটা হচ্ছে আমাদের র্যামে হচ্ছে সেভ হয়ে থাকে, এবং আমরা যখন ওই আগের কাজটাতে ব্যাক যেতে চাই তখন হচ্ছে আমাদের র্যাম থেকে আমরা এই জিনিসটা আবার নিয়ে আবার আমাদের কাজ করা শুরু করি। তো এইটা গেল হচ্ছে আমাদের র্যামের কাজ। তো বাজারে হচ্ছে বিভিন্ন রকমের র্যাম পাওয়া যায়, আমাদের জেনারেশনের উপর ভিত্তি করে আমাদের DDR3, DDR4 এবং হচ্ছে DDR5 পাওয়া যায়। তো বর্তমান সময়ে DDR5 হচ্ছে সবচেয়ে ফাস্ট, র্যামের স্পিড অনুযায়ী হচ্ছে এই ভাগগুলো করা হয়। আমরা এখানে 2 ধরনের র্যামের ছবি দেখতে পাইতেছি, আমাদের বাম পাশে এই র্যামটা আছে, আবার ডান পাশে এইটা আছে, দুইটাই কিন্তু আসলে কম্পিউটারের র্যাম। তো এখানে এখন বলবেন যে ভাই পার্থক্য কী? এখানে আমাদের এই পাশের যে র্যামটা আছে এটা হচ্ছে আসলে মেইন র্যামটা হচ্ছে এটাই। এটার মধ্যে আসলে এই পাশের যেই ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি এটাই ইন্টিগ্রেটেড আছে। ডান পাশের ছবিটার মধ্যে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে জাস্ট এটার সাথে একটা এক্সট্রা হিট সিঙ্ক লাগানো আছে। এই এক্সট্রা হিট সিঙ্কটা করছে কি, মানে হিট সিঙ্কের কাজটা হচ্ছে আসলে আমাদের যে কোনো জায়গায় যখন কোনো কিছু হিট হয়ে যায় সেই হিটটা যাতে সে রিমুভ করতে পারে। আমাদের ক্ষেত্রে যখন আমরা এই পাশের মানে হিট সিঙ্ক ছাড়া যে র্যাম, এই র্যামটা যখন ইউজ করব তখন আমাদের যখন র্যামের ওপরে এক্সট্রা লোড পড়ে যাবে তখন দেখা যাবে র্যামটা গরম হয়ে যাচ্ছে। র্যামের মধ্যে যে ছোটো ছোটো কালো যেই চিপগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের মূলত র্যামের ম্যানেজমেন্টের কাজ করে, তখন এইগুলা গরম হয়ে যাবে এবং একটা সময় যায় দেখা যাবে যে এইগুলো হচ্ছে আমাদের হিট নিতে পারতেছে না, লোড নিতে পারতেছে না, ঠিকমতো কাজ করতে পারতেছে না। বাট যখন আমাদের একটা হিট সিঙ্ক থাকবে ডেডিকেটেড, তখন হবে কি এই চিপগুলা থেকে যখন হিট উৎপন্ন হবে সেই হিটগুলা জাস্ট হিট সিঙ্ক হইতেছে আমাদের নিয়ে যাইতেছে। সো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে যখন আমরা একটা র্যাম সিলেক্ট করব সেই সময় আমরা যেন একটা হিট সিঙ্ক সহ একটা র্যাম চুজ করি, যাতে হচ্ছে আমাদের পিসির পারফরমেন্স ভালো থাকে অ্যান্ড আমাদের কাজের স্পিড ভালো থাকে। এছাড়াও আমরা যদি বাজেট স্বল্পতা থেকে থাকে আমরা এটা নিতেই পারি কিছুদিন চালানোর জন্য, বাট আমাদের উচিত সবসময় চেষ্টা করা একটা হিটসিঙ্ক সহ র্যাম নিয়ে নেওয়ার। তো এরপরে যদি আসি, আমরা আসবো হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস নিয়ে। স্টোরেজ ডিভাইসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন রকমের স্টোরেজ ডিভাইস অ্যাভেলেবল আছে। যেমন হচ্ছে আমাদের কাছে অপশন থাকে হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক নেওয়ার, যেটাকে হচ্ছে আমরা
এইচডিডিও বলে থাকি, হার্ড ডিস্ক ড্রাইভ যেটাকে বলে। আর আরেকটা হচ্ছে আমাদের এসএসডি নেওয়ার। তো বর্তমান সময়ে আসলে হার্ড ডিস্ক ড্রাইভটা খুব একটা কেউ পারচেস করে না বললেই চলে, কারণ হচ্ছে এসএসডির তুলনায় হার্ড ডিস্কের ডেটা প্রসেসিং যেই রেট, এটা অনেক কম। মূলত হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের ডেটাগুলোকে কম্পিউটারের মধ্যে স্টোর করার কাজ করে। তো এটা হচ্ছে বিভিন্ন রকম ক্যাপাসিটির পাওয়া যায়, যেমন হচ্ছে আমরা ফোনের জন্য মেমোরি কার্ড লাগাই 64 জিবি, 32 জিবি, সেরকম এই ক্ষেত্রে আমাদের 128 জিবি, 512 জিবি, 256 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট বিভিন্ন রকমের ক্যাপাসিটির এসএসডি এবং এইচডিডি দুইটাই পাওয়া যায়। সবসময় প্রেফারেন্স থাকে হচ্ছে আমরা যদি একটা সেকেন্ডারি ড্রাইভ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করিও, তারপরেও আমাদের প্রাইমারি ডিভাইস হিসেবে আমাদের একটা এসএসডি রাখা উচিত সবসময়। এবং এসএসডির মধ্যেও এখন আবার বিভিন্ন ধরনের এসএসডি পাওয়া যায়, যার মধ্যে হচ্ছে আমাদের M.2 আছে, SATA এসএসডি আছে, নর্মাল NVMe এসএসডি আছে। তো এই জিনিসগুলোর মধ্যেও আবার অনেক রকম পার্থক্য আছে। যেমন হচ্ছে আমরা যদি M.2 এর কথা বলি, তাহলে M.2 এসএসডি এবং SATA এসএসডি দুইটার মধ্যে আবার রিড রাইট স্পিডের অনেক পার্থক্য থাকে। তো এই কারণে আমাদের M.2 এর যেই ডেটা প্রসেসিং স্পিড এটা অনেক বেশি হয়। এবং সবসময় হচ্ছে একটা সাজেশন থাকে যে সবসময় আপনার যদি সম্ভব হয় আপনি একটা M.2 এসএসডি নিয়ে নেন, আর যদি সেটা সম্ভব না হয় তাও আপনি যতটুকু সম্ভব সেটাতে আপনি একটা SATA এসএসডি নেন। এতে আপনার কাজ অনেক স্মুথ হয়ে যাবে এবং কাজ অনেক সহজ হয়ে যাবে। তো আপনার ডেটা প্রসেসিংয়ে যদি এখন অনেক সময় লাগে, যেমন ধরেন আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ করেন, তো এখন আপনি হচ্ছে একটা ভিডিও এডিট করার পরে আপনি ভিডিওটি হচ্ছে সেভ করার জন্য রেন্ডার দিয়ে রেখে দিয়েছেন। দেখা গেল আপনি যখন এইচডিডি দিয়ে করবেন, এটা করতে হয়তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগতেছে। দেখা গেল সেই সেম কাজটা আপনার একটা SATA এসএসডি দেখা যায় যে হচ্ছে হয়তো 45 থেকে 50 মিনিটে নামায় নিয়ে আসবে। এবং এই একই কাজটা আপনি যদি হচ্ছে M.2-তে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি 25 থেকে 30 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার রিড রাইট স্পিডের উপরে ডিপেন্ড করবে। তো সেখানে আপনি দেখেন 1 ঘন্টা থেকে আপনার মানে এখানে আপনি একটা জিনিস দেখেন, রিড রাইট স্পিডের কারণে এবং কাজের স্পিডের কারণে আপনার কাজের সময় কিন্তু প্রায় অর্ধেকের থেকেও বেশি কমে যাচ্ছে। এবং এটা হচ্ছে বললাম তো আপনার সুবিধা অনুযায়ী আপনি কত রিড রাইট স্পিডের নিচ্ছেন, কেমন দামের ভিতরে নিচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের স্পিডও ভ্যারি করবে। তো আপনি যদি ফাস্ট কাজ শেষ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সাজেশন থাকবে একটা এসএসডি নিয়ে নেওয়ার। এবং এরপরে হচ্ছে আমাদের একটা অনেক ক্রুশিয়াল জিনিস, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আসি, আমাদের দেশে আসলে অনেকেই আছে যারা হচ্ছে একটা কম্পিউটার নেওয়ার সময় দেখা যায় বাকি কম্পোনেন্ট সবগুলা A1 ক্লাস নেয়। দেখা যাচ্ছে একজন 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করতেছে, অথবা 1 লাখ প্লাস টাকা দিয়ে পিসি বিল্ড করতেছে। সেক্ষেত্রে সে বাকি জিনিসগুলো অনেক ভালো ভালো নিচ্ছে। দেখা যাচ্ছে আপনার i7-13 জেনের প্রসেসর নিচ্ছে, অনেক ভালো গ্রাফিক্স কার্ড নিচ্ছে, অনেক ভালো পরিমাণের র্যাম নিচ্ছে। এবার যখন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টা আসে, সেই সময় দেখা যায় যে সে হচ্ছে ওই দিকে অতটা নজর দিচ্ছে না, মানে ওই রকম মানে একটু অবহেলার মতো, যে আরে এইটা তো জাস্ট নিলেই হইলো, এরকম একটা ব্যাপার থাকে। তো এই জিনিসটা আসলে করা যাবে না, কারণ আমাদের পাওয়ার সাপ্লাইটা বলা যায় যে হচ্ছে আমাদের কম্পিউটারের অনেক বড় একটা পার্ট প্লে করে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে হচ্ছে আমরা অনেক ভালো ভালো ব্র্যান্ডের অথবা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেই নাই, সেই ক্ষেত্রে এমন হতে পারে যে হচ্ছে আমাদের কোনো একটা সময় আমাদের পাওয়ারের মানে আমাদের কারেন্টের লাইনের কোনো একটা সমস্যার কারণে অথবা পাওয়ার সাপ্লাইয়ের নিজের সমস্যার কারণেই আমাদের হচ্ছে যেই কম্পিউটারের কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে গেল, এরকম হইতেই পারে। এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের তখন আর কিছু করার থাকে না। তো সেই জন্যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার। যেমন এইখানে বলা হয়েছে যে হচ্ছে আমাদের 80+ সনদ মত কার্যকারিতা রেটিংগুলো দেখায় পিএসি কতটা কতটা দক্ষতার সাথে এসি থেকে ডিসিতে রূপান্তর করে। মানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যে যেই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি এতে হচ্ছে আমাদের 80+ ব্রোঞ্জ, 80+ গোল্ড, 80+ প্ল্যাটিনাম, এরকম বিভিন্ন ধরনের রেটিং থাকে। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রেটিংয়ের সাথে দামও ভ্যারি করে। তো আপনি আপনার বাজেট অনুযায়ী এমন একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করুন যেই পাওয়ার সাপ্লাইটাতে কোনো না কোনো একটা রেটিং আছে। মিনিমাম আপনি হচ্ছে 80+ ব্রোঞ্জ রেটের একটা পাওয়ার সাপ্লাই নেন, যাতে আপনার বাকি যে কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে সেফ থাকে। কারণ আপনার পাওয়ার সাপ্লাইটাতে যদি মূলত সমস্যাটা থাকে, তাহলে দেখা যাবে যেটা হবে যে হচ্ছে আপনার বাকি কম্পোনেন্টগুলোকে এই জিনিসটা ক্ষতি করতে পারে।
যেমন দেখা গেল যে মাঝে মধ্যে হচ্ছে এক্সট্রা পরিমাণে পাওয়ার হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে পাস হয়ে গেল, তখন হচ্ছে আপনার ভালো ভালো মানে যদি পাওয়ার সাপ্লাই হয় তখন দেখা যাবে যে সে এই জিনিসটাকে ডিফেন্ড করে ফেলতে পারতেছে। বাট যদি পাওয়ার সাপ্লাইটার কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা তো নষ্ট হইতেই পারে, সাথে আপনার অন্য অন্য যে কোনো কম্পোনেন্ট আপনার ক্ষতির মুখে পড়তে পারে এবং সেটা কিন্তু আপনার জন্য আরও বড় ধরনের লস হবে। সো সেই ক্ষেত্রে আমাদের সবসময় পাওয়ার সাপ্লাই চুজ করার ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত এবং একটু সতর্ক থেকে আমাদের কম্পিউটারের পাওয়ার ম্যানেজমেন্ট বিষয়গুলো একটু দেখা উচিত। তো এরপরে যদি আমরা আসি তাহলে আসে হচ্ছে আমাদের গেমারদের জন্য এবং যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন অথবা 3D ডিজাইনের কাজ করেন, এই টাইপের কাজ যারা করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা জিপিইউ বলি। এটা আমাদের সবার কাছে আসলে গ্রাফিক্স কার্ড নামেও পরিচিত। তো এটার হচ্ছে বাজেট দাম অনুযায়ী ভ্যারি করে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো এটা হচ্ছে সবসময় আমাদের মূলত এটা আমরা চেষ্টা করি যে আমাদের বাজেটের মধ্যে সবচেয়ে ভালো যেটা আসে। আসলে আমরা যখন কোনো পিসি বিল্ড করতে যাই সেই সময় আমাদের সবসময় একটা জিনিসই কনসিডার করা উচিত, যে হচ্ছে আমাদের যেই বাজেট, এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোন কম্পোনেন্টটা আসতেছে। যেমন অনেকে আছে যারা হচ্ছে ধরেন আমি হচ্ছে সিপিইউ এর যখন তুলনা করেছি তখন এই কথাটা আমি বলেছি যে অনেকে আছে যে হচ্ছে হ্যাঁ সারা জীবন শুনে আসতেছে একটা ব্র্যান্ডের নাম, তো ওই ব্র্যান্ডটা থেকেই কিছু একটা নিতে হবে, সেটা যদি খারাপও হয়, দাম যদি বেশিও হয়, কোনো কিছু যায় আসে না। তো এরকম যদি হয় তাহলে আসলে সমস্যা। আমাদের সবসময় চাইতে হবে যে যেই জিনিসটা আমার জন্য ভালো, যেই জিনিসটা আমার বাজেট অনুযায়ী আমাকে স্যাটিসফাই করতে পারবে, আমার বাজেট অনুযায়ী আমি যেই কাজগুলো করব সেই কাজগুলোতে আমাকে ভালো মতো সাপোর্ট দিতে পারবে, আমাদের হচ্ছে সবসময় সেই জিনিসটাই পারচেস করতে হবে। এখন আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব যে আমরা যখন একটা কম্পিউটার বিল্ড করতেছি সেই সময় যেন আমরা যদি ডেডিকেটেড কার্ড নেই, মানে হচ্ছে আলাদা করে গ্রাফিক্স কার্ড কিনি, সেই ক্ষেত্রে আমরা যাতে আমাদের বাজেটের ম্যাক্সিমাম অংশটা আমাদের গ্রাফিক্স কার্ডে দিতে, যাতে আমরা ভালো পরিমাণের একটা আউটপুট পাইতে পারি। এখন গ্রাফিক্স কার্ডে যে আমরা মাঝখানে দেখতেছি যে হচ্ছে আমাদের ডেডিকেটেড ভার্সেস ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এখন আমাদের হচ্ছে কিছু কিছু প্রসেসর এমনও আছে যেগুলোতে হচ্ছে প্রসেসরের মধ্যেই আমাদের যে গ্রাফিক্স প্রসেসিংয়ের কাজ এইটা হচ্ছে ইন্টিগ্রেট করা থাকে, এবং সেক্ষেত্রে আমরা যদি আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নাও নেই সেক্ষেত্রে আমরা কাজ চালানোর মতো মানে কাজ হয়ে যাবে। যেমন আমরা যদি হচ্ছে সাধারণ কাজ করি আমাদের কম্পিউটার দিয়ে, যেমন ধরেন আমরা তেমন হেভি কাজ করছি না, ধরেন ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতেছি অথবা ডেটা এন্ট্রির কাজ করতেছি, অথবা আপনি নর্মাল ডে টু ডে লাইফে কাজ করতেছেন আপনার পিসি দিয়ে, সেই ক্ষেত্রে আপনি যদি একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড নাও নেন সেই ক্ষেত্রে আপনার চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার দরকার নেই আপনি একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি ধরেন ভালো মতো গেমিং করতে চাইতেছেন, অথবা আপনি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন, অথবা আপনি হচ্ছে কোনো 3D ডিজাইনের কাজ করতে চাচ্ছেন, আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে আপনার সিপিইউ নয়, মোটামুটি গ্রাফিক্স ইন্টেন্সিভ যেই কাজগুলো থাকে সেই কাজগুলো যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড নেওয়াটা একটা ম্যান্ডেটরি বিষয়ের মতো হয়ে যায়। তো সেই সময় আপনি কোন গ্রাফিক্স কার্ডটা নেবেন এটা একটা কনসিডারেশনের বিষয়। যেমন বর্তমান সময়ে যদি একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের কথা বলা হয় সেটা হচ্ছে আমরা ধরি হচ্ছে NVIDIA RTX 5090 যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড। তো আমাদের যে সবসময় টার্গেট থাকতে হবে যে না এইটা না হলে আমাদের হবেই না, এমনটা কিন্তু না। তো গ্রাফিক্স কার্ড কিন্তু আমরা চাইলে 15-20 হাজার টাকায় নিতে পারতেছি, চাইলে 10-12 হাজার টাকা রেঞ্জের গ্রাফিক্স কার্ড এখন বাজারে পাওয়া যায়। তো আমার কাজের পরিধি অনুযায়ী এবং আমার বাজেটের পরিধি অনুযায়ী আমরা হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা আমরা চুজ করব। এবং একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করব, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা পিসি বিল্ড করব, দেখা যাচ্ছে আমরা যদি 50-55 হাজার টাকায় একটা, ধরলাম আমি 55,000 বা 60,000 টাকা একটা পিসি বিল্ড করব, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যে বাজেট তার অর্ধেকটা পরিমাণ টাকা গ্রাফিক্স কার্ডের জন্য রাখার। এখন আমরা যদি হচ্ছে 30,000 টাকা একটা পিসি বিল্ড করতে চাই সেই ক্ষেত্রে আসলে অর্ধেকটা পরিমাণ টাকা গ্রাফিক্স কার্ডের পিছনে আমাদের পক্ষে রাখা সম্ভব না, কারণ আসলে 30,000-এর মধ্যে ওই রকম হেভি পিসি আসলে বানানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অন্য কিছু কনসিডার করতে পারি। বাট যখন আমরা মোটামুটি ভালো একটু বাজেট, যেমন ধরেন 60,000 অথবা 70,000 টাকা বাজেটের একটা পিসি বিল্ড করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আমাদের
অ্যারাউন্ড 30 to 3500 টাকা, 30 to 35,000 টাকা হচ্ছে আমরা আমাদের গ্রাফিক্স কার্ডের জন্য রাখতেই পারি। কারণ সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চাবো যে আমাদের পিসিটা যাতে হচ্ছে সবচেয়ে বেশি বেশি বুস্ট দেয়। যেমন আপনি যদি একটা ভালো প্রসেসর নেন এবং আপনার যদি একটা ভালো গ্রাফিক্স কার্ড না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় অত ভালো সাপোর্ট পাবেন না। কিন্তু আপনার প্রসেসরটা যদি অ্যাভারেজ হয় এবং সাথে যদি আপনি একটা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড নেন, তখন কিন্তু আপনার কাজের যে বুস্টটা আপনি পাবেন সেটা কিন্তু অনেক হিউজ লেভেলের। তো অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এরপরে যদি আমরা আসি, এরপরে আসা হচ্ছে আমাদের আরও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের কুলিং সিস্টেমসমূহ। তো আমরা যখন পিসিতে কাজ করি, অবশ্যই যখন আমরা হেভি কাজ করি তখন আমাদের কম্পিউটার গরম হয়, এবং সেক্ষেত্রে আমাদের যদি কুলিং সিস্টেমটা ভালো না থাকে তো আমাদের কম্পিউটারের যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরটা নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আলাদা একটু ভালো কিছু টাকা এক্সট্রা এক্সপেন্ড করে হচ্ছে আমরা একটা যাতে কুলিং ফ্যান বলেন বা যাই বলেন ওটা নেওয়ার। আমাদের কুলিং সিস্টেমের জন্য দুই রকমের কুলিং হচ্ছে বর্তমানে বাংলাদেশে মানুষ ব্যবহার করে বলা যায়। একটা হচ্ছে এয়ার কুলিং এবং আরেকটা হচ্ছে, এটাকে আসলে হচ্ছে আমরা এআইও কুলার বলে থাকি, এবং লিকুইড কুলারটা আসলে অন্য জিনিস। বাট এখানে হচ্ছে আমরা আমাদের দেশে আসলে এই জিনিসটাই হচ্ছে লিকুইড কুলার নামে পরিচিত, সো আমরা এটাকেই লিকুইড কুলার বলবো। তো আমাদের লিকুইড কুলারগুলোর দাম দেখা যায় একটু বেশিই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি লিকুইড কুলিং নেওয়া সম্ভব নাও হয়, যদিও এটার এফিসিয়েন্সিটা ভালো হয়, আমাদের যদি লিকুইড কুলার নেওয়া সম্ভব নাও হয় তাও আমরা চেষ্টা করব একটা এয়ার কুলার নিয়ে নেওয়ার। কারণ আমাদের দেখা যায় যে হচ্ছে আমরা যদি ইন্টেলের প্রসেসর পারচেস করি অথবা এএমডির যে লো বাজেটের প্রসেসরগুলো আছে ওগুলো যদি পারচেস করি, দেখা যায় যে সাথে হচ্ছে একটা কুলিং ফ্যান দিয়ে দেওয়া হয়। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা যদি নর্মাল কাজের থেকে একটু হেভি কাজ করি তো সেই ক্ষেত্রে ওই ফ্যানগুলো আসলে আমাদেরকে ওইভাবে সাপোর্ট দিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে আলাদা এক্সট্রা করে একটা ফ্যান, মানে ওই ফ্যানটার বদলে যদি আমরা একটা এক্সট্রা সিপিইউ কুলিং ফ্যান ব্যবহার করি, এবং সাথে আরও একটা জিনিস আমরা হচ্ছে দেখি যে হচ্ছে আমাদের যেই কেসিংটা থাকে, মানে আমাদের যেই মেইন বাক্সর মতো যেই জিনিসটা থাকে আমাদের, যেটাকে আমরা পিসি বলে পরিচিত যেটা আমাদের কাছে, তো সেটার মধ্যেও বর্তমান সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের লাইটওয়ালা ফ্যান লাগানো থাকে। তো এই ফ্যানগুলোর মূল কাজটাই হচ্ছে আমাদের যেই এয়ার ফ্লো, ভেতরে যেই টেম্পারেচার কন্ট্রোল, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা। যেমন আমাদের যদি এই ফ্যানগুলো না থাকতো, আমাদের এই পাশে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটার মধ্যে যদি এই পাশের এই যে এই ফ্যান বলেন আর এই ফ্যান বলেন এগুলো যদি না থাকতো, দেখা যায় তো ভিতরে এই যেই গরম, মানে যে ভিতরে কাজ করার পরে যে গরম আবহাওয়াটা তৈরি হইতো সেই আবহাওয়াটা কিন্তু ঠান্ডা করতে পারতো না। তো এই যে ঠান্ডা করতে না পারার কারণে হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তো এই যে এই কম্পোনেন্টগুলোকে থার্মালি, মানে হচ্ছে আমাদের এই কম্পোনেন্টগুলো যাতে টেম্পারেচার অনেক হাই না হয়ে যায় সেটার জন্য, ভিতরের টেম্পারেচারটাকে ঠান্ডা রাখার জন্য হচ্ছে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব এখানে এয়ার ফ্লোয়ের ব্যবস্থা রাখা, যাতে হচ্ছে ভেতরের বাতাসটা বাইরে বের হয়ে যেতে পারে এবং বাইরে থেকে যাতে ঠান্ডা বাতাসগুলো ভেতরে যেয়ে ভেতরের পরিবেশটাকে ঠান্ডা রাখতে পারে। তো অবশ্যই আমরা যখন পিসি বিল্ড করবো আমাদের এই কুলিংয়ের বিষয়টা নিয়ে আমাদের অনেক ভালো মতো সতর্ক থাকতে হবে। তো এরপরে আছে হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস সমূহের মধ্যে আছে যে হচ্ছে আমাদের কিবোর্ড আছে, আমাদের মাউস আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। দেখা যায় বাজারে হচ্ছে আপনার কিবোর্ডের ক্ষেত্রে যদি বলি 400 টাকা থেকে শুরু করে মোটামুটি 20-25 হাজার, 30-40 হাজার পর্যন্ত কিবোর্ড পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী হচ্ছে আপনি যেমন হচ্ছে প্রয়োজন আপনি তেমনটা নিতে পারেন। তবে সবসময় চেষ্টা করা উচিত যাতে মোটামুটি অনেক, মানে কম বাজেট থাকলেও যাতে আমরা হচ্ছে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পারচেস করি। কারণ এই ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় যে হচ্ছে আমাদের ইন্টারনাল কোনো কাজে হেল্প না করলেও হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সকে একটু হেল্প করে। যেমন ধরেন আপনার কাছে যদি মোটামুটি ভালো একটা কিবোর্ড থাকে, দেখা যাচ্ছে আপনি টাইপিং করে একটু আরাম পাইতেছেন। আর যদি দেখা যায় যে আপনার কাছে অনেক লো কোয়ালিটির একটা কিবোর্ড থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি টাইপ করে মজা পাবেন না, আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, যে জিনিসগুলো আপনার কাছে মানে বোরিং লাগবে। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু ভালো কোয়ালিটির জিনিসগুলো পারচেস করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি আপনার ইউজেবিলিটিকে এই জিনিসটা হচ্ছে অনেক হেল্প করবে। তো সেক্ষেত্রে যখন হচ্ছে আমরা আপনি
মাউস বলেন, কিবোর্ড বলেন, এছাড়া অন্যান্য যেসব পেরিফেরালস আছে যেমন হচ্ছে হেডফোন আছে, আরও কিছু জিনিসপাতি আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কিনতে পারেন। এবং এর সাথে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের মনিটর। এই জিনিসটা হচ্ছে আমাদের স্লাইডে হয়তো অ্যাড করা হয়নি সম্ভবত। তো মনিটর জিনিসটা হচ্ছে আমরা আমাদের প্রেফারেন্স অনুযায়ী নিব যে আমরা কাজ কেমন করছি। যেমন হচ্ছে আমরা যারা গেমিং করে থাকি সেই ক্ষেত্রে আমরা যদি ভালো হেভি গেমিং করার চিন্তা ভাবনা করি তাহলে হচ্ছে আমাদের 2K মনিটর আছে, 4K মনিটর আছে। যারা হচ্ছে বেশি অনলাইনে মাল্টিপ্লেয়ার গেমসগুলো খেলে থাকেন তারা হয়তো আরও বেশি রিফ্রেশ রেটেড মনিটর নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন নর্মাল হচ্ছে মনিটরগুলো 60 হার্টসের হয়ে থাকে, যেগুলো হচ্ছে সাধারণভাবে আমরা ব্যবহার করি। তো আপনি চাইলে 144 হার্টস, 240 হার্টস এইগুলাও নিতে পারেন, যাতে আপনার এগুলো হচ্ছে আপনার গেমিং এক্সপিরিয়েন্স বলেন অথবা আপনার ইউজিং এক্সপিরিয়েন্স বলেন এইগুলোকে হচ্ছে ভালো করে তুলবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার বাজেট অনুযায়ী দেখবেন, বিভিন্ন জায়গায় রিসার্চ করবেন যে হচ্ছে আসলে কোন কম্পোনেন্টটা আমাদের জন্যে ভালো। এইভাবে রিসার্চ করে আপনারা হচ্ছে কম্পোনেন্টগুলো কেনার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে যে কোনো একটা জিনিস আপনি কিনতেছেন সেই জিনিসটা সম্পর্কে আগে জানেন। দেখা গেল যে হ্যাঁ আমি একটা মনিটর কিনবো, ভাই কোন মনিটরটা নিব, দেখা গেল আপনার অমুক পরিচিত তমক আছে, সে হচ্ছে বললো যে ভাই অমুক মনিটরটা কিনেন। তো আপনি না জেনে জাস্ট তার কথা শুনে আপনি মনিটরটা নিয়ে নিলেন। তো এই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি ভালো মতো বুঝতেছেন না, সে অনেক ভালো বুঝে এই বিষয়গুলো, সেটা হচ্ছে আলাদা কথা। বাট যদি এরকম না হয়ে থাকে তাহলে আসলে আমাদের উচিত যে আমরা হচ্ছে বিষয়গুলো নিয়ে একটু ভালো মতো রিসার্চ করব এবং একটু ভালো মতো রিসার্চ করার পরে যেন আমরা এই বিষয় জিনিসগুলো পারচেস করি, যাতে আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে যাতে আমরা অন্যকে ব্লেম না করি যে না কী কিনলাম, কেন কিনলাম। দেখা গেল যে অনেক সময় হচ্ছে আমরা যদি রিসার্চ না করে দোকানে যাই, এমন হয় মাঝে মধ্যে অনেক দোকানদার আছে যে হচ্ছে আমাদের দাম বেশি দিয়ে পুরাতন জিনিস মানে একটু খারাপ জিনিসটা ধরায় দেয়। তো সেই এরকম জিনিস ঘটে থাকে। বাট আপনি যদি আগে থেকে একটু ইনফরমেশন নিয়ে যান যে হচ্ছে হ্যাঁ এই বাজেটে আমার এই বাজেটে এই জিনিসটা ভালো আছে, আমি ওইটাই নিব। আপনি যখন যে এইভাবে একটু মানে প্রফেশনালভাবে যদি বলতে পারেন যে ভাই আমার অমুক অমুক জিনিসটা লাগবে, অমুক প্রোডাক্টটা লাগবে, তখন কিন্তু তারাও বুঝবে যে হচ্ছে না আসলে এনার সাথে বিয়ে করা সম্ভব না। আমরা হচ্ছে তখন আপনিও ঠকবেন না, আপনার এক্সপিরিয়েন্সটাও ভালো থাকবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে যে কোনো জিনিস যদি কিনতে যান সেই ক্ষেত্রে আপনারা নিজেরা একটু রিসার্চ করে যাবেন যে কোন জিনিসটা ভালো, আর একটু দেখে গেলেন, এটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। তো মোটামুটি আসলে এতটুকুনি ছিল আমাদের কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে যদি বলার থাকে এইগুলাই। আর আসলে অনেক বেশি ডিটেলসে যেতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়, যে জিনিসগুলো আসলে এখানে বলার কোনো মানে হয় না। মোটামুটি আমাদের যখন আমরা নতুন জিনিসগুলা নিতে যাব বা নতুন কোনো কিছু নিতে যাব, আমরা সবসময় চেষ্টা করব যে অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না থেকে আমরা যাতে একটু রিসার্চ করে, দেখা গেল আপনার কোনো পরিচিত ভাই আছে অথবা কেউ আছে যে কম্পিউটার সম্পর্কে ভালো বুঝে, আপনি অবশ্যই তার থেকে সাজেশন নেন এবং তারপরে আপনি নিজেও একটু রিসার্চ করেন যে হচ্ছে কোনটা কি হচ্ছে। কারণ ভাই আপনি তো হচ্ছে কম্পিউটার নিয়ে তারপরে তো আপনি ফালায় রাখবেন না, আপনার তো অবশ্যই যদি আপনার কাছে কম্পিউটার থাকে তখন যদি আপনার এই জিনিসগুলো সম্পর্কে না জানা থাকে আপনি অবশ্যই ফিউচারে কোনো না কোনো সমস্যায় পড়বেন। কারণ ধরেন আপনি হচ্ছে কম্পিউটার চালাইতে চালাইতে হঠাৎ করে কোনো একদিন দেখা গেল কোনো একটা সমস্যা হইলো। এখন আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে আসলে আমার কম্পিউটারের কোন জায়গাটায় মেইনলি সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে ঠিক হবে না। যেমন ধরেন কোনো একটা কারণে আপনার বাকি জিনিসপাতি ঠিক আছে, হয়তো আপনার পাওয়ার সাপ্লাইয়ের কারণে কোনো কারণে আপনার পিসি অন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যদি না বুঝতে পারেন তখন দেখা যাবে আপনার এক্সট্রা আরও একজনকে ডেকে আনতে হবে সমস্যাটা বোঝার জন্য। যে কোনো একটা ছোটোখাটো সমস্যা হইলে আপনার দোকানে পিসি নিয়ে ছুটতে হবে যে ভাই একটু দেখা দেন কী হয়েছে। তো এই জিনিসগুলো যাতে না করতে হয় এর জন্য আপনার নিজেরা একটু জানেন যে কোন জিনিসটার কাজ কী, কোন জিনিসটা কী করতেছে, কোন জিনিসটাকে কিভাবে মেনটেন করলে জিনিসটা ঠিক মতো ভালো থাকবে। এবং আরও কিছু জিনিস আমাদের হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে যে হচ্ছে আমরা অনেক সময় এরকম হয় যে হচ্ছে একটা হয়তো পিসি আমরা বানালাম, তো পিসিটা বানানোর পরে হচ্ছে আমরা বাসায় ফালায় রেখে দিছি, কোনো কাজ করতেছি না, অনেক দিন হয়ে গেছে। তো এই জিনিসটা আসলে আমাদের না করাটা বেটার। কারণ আমরা হচ্ছে যখন একটা জিনিস নিই সেই জিনিসটা সম্পর্কে আমাদের যাতে একটু ভালো নলেজ থাকে। যেমন বর্তমান সময়ে আসলে আমরা যদি কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ না রাখি তাহলে আমরা আসলে কোনোখানে গেলেই খুব ভালো দাম পাবো না বললেই ভালো হয়। তো এই জিনিসগুলো যাতে না হয়, আমরা যখন
আমাদের এই সময়ে যাতে আমরা সবসময় ভালো মতো সব জায়গায় কোপ আপ করতে পারি, সেজন্য আমাদের কম্পিউটারটা শেখা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আর এটা হচ্ছে আমরা যদি কোনো কিছু শেখার সময় একটু রেগুলারিটি মেনটেন করি, তাহলে এই জিনিসগুলো শেখা খুব ইজি হয়ে যায়। আর যদি হচ্ছে আমরা রেগুলারিটি মেনটেন না করতে পারি, তখন দেখা যায় যে হচ্ছে আমরা তখন ভাবি যে আচ্ছা এইটা তো শিখতে পারতেছি না, এটা তো অনেক কঠিন। কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে হচ্ছে যে কোনো জিনিস সম্পর্কে একটু জানা, এবং ওই জিনিসগুলো সম্পর্কে আমরা যাতে একটু জেনে রাখলে যে জিনিসটা হয় যে হচ্ছে যে কোনো সময় অন্য লোকের কাছে আমাদের হেল্প চাইতে যাইতে হচ্ছে না। আপনি নিজে একটু জানলেন, আপনি নিজে একটু বুঝলেন, এবং আস্তে আস্তে যখন আপনারা কম্পিউটারের বাকি বিষয়গুলো সম্পর্কে জানতে থাকবেন, তখন দেখা যাবে যে হচ্ছে এইটা হচ্ছে আপনার জন্য হেল্পফুল হবে। তো মোটামুটি আসলে আমাদের ফার্স্ট এপিসোডের যেই বিষয়গুলো ছিল যে হচ্ছে আমাদের কম্পিউটারের ধরন এবং বিভিন্ন ধরনের কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কে কথাবার্তা বলা, সেটা আসলে এই পর্যন্তই ছিল। অ্যান্ড ইনশাল্লাহ আমরা পরের ভিডিওগুলো নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। অ্যান্ড আশা করছি আপনাদের থেকে আমাদের এক্সপেক্টেড হেল্পগুলো আমরা পাবো এবং আপনাদের সাপোর্ট পাবো, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে আপনারা জানাবেন যে আমাদের কোন জায়গায় আমরা একটু ইমপ্রুভ করতে পারি। এবং নেক্সট এপিসোডের আগে পর্যন্ত আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।